তুমি তো ভালো করেই জানো যে আমার কাছে পরিবার, সন্তান এসবের অনেক ঊর্ধ্বে হচ্ছে আমার কর্তব্য, আমার সততা। আর সেই সত্যিটা জানতেই আমি তোমার শ্বশুরবাড়িতে এসেছি। বাট তুমি তোমার কাজটা করো। আরে বাহ, রাস্তায় দাঁড়িয়ে গোপন মিটিং হচ্ছে। যাকে তুমি এখন কোথায় যাবে? দিদির বাড়ি যাবো স্যার। বেশ, চলো চলো, তোমায় পৌঁছে দিয়ে আসি। আরে এ তো হেব্বি খবর, এক্ষুনি ডেটা ট্রান্সফার করতে হবে। আর মাত্র কটা দিন, তারপর একবার অর্জুনের গলায় বিয়ের মালাটা পরিয়ে দিই, প্ল্যান মাফিক ঝাঁপিয়ে পড়বো আমি, সবকিছু নিংড়ে নেবো আমি সব। নিশা, এই নিশা 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 নিশা, কি হলো? তুমি এরকম ভাবাচ্ছ কেন? কি হয়েছে? আরে আমি তোর মামির কাছে যাচ্ছিলাম, আর এই ডানারটা চুল করছিল কিনা, কিন্তু কিন্তু রাস্তায় যেতে গিয়ে যেটা দেখলাম, আমার চোখ তো একেবারে কপাল, না না একেবারে মাথায় উঠে গেল। তাই তাই ভাবলাম যে যাই আগে গিয়ে খবরটা তোকে দিই। কি দেখলে? দেখলাম তোর বাবা আর তুব্বি রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। সবকিছু জেনেও একবারের জন্য খোঁজ নিসনি বল? ভয় যায়নি রে মন, ভয়ে যায়নি। কিসের ভয়? অপমানের ভয়। দেখ, আমি ওখানে গেলে ওরা আমাকে অপমান করলে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমি ফিরে আসার পরে ওরা তোকে কথা বলতে ছাড়তো না। তুই কত সহ্য করবি বলতো? তাই চাইনি। মা জানে? মাকে কিছু জানতে দিইনি। কি রে, চুপ করে গেলি যে? দাদা আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। কোথায় আর যাবে? দাদার সাথে আমার কিছু কথা আছে, সেই জন্যই আসা। অর্জুন, 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 এই তো। কি করছিলে? কিছু না, তুমি কি কিছু বলবে? বলবো না, জিজ্ঞেস করবো। আচ্ছা বলো তো, আমাদের বিয়ের আর কদিন বাকি আছে? অর্জুন কাম অন, এটা আমাদের বিয়ে, আমরা তো কোনো প্ল্যানিংই করছি না। আচ্ছা দেখো আমি কি দেখাচ্ছি, দেখো। অর্জুন প্লিজ বলো না, আমরা হানিমুনে কোথায় যাব? গ্রিস, লন্ডন, প্যারিস? আর দেখো অর্জুন, আমাদের তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, রাইট? তাহলে এখন ভিসার জন্য অ্যাপ্লাই না করলে আমরা বিয়ের পরের দিন হানিমুনে কি করে যাব? আর প্লিজ তারপর কিন্তু বলবে না যেখানে ভিসা অন অ্যারাইভেল পাওয়া যায় সেখানে যাব। আমি শ্রীলঙ্কাও যাব না, আমি ইন্দোনেশিয়াও যাব না, আমি গেলে যাব না ইউরোপ না আমেরিকা। ওকে? আচ্ছা এবার দেখো নিশা, এটা কোনো আনন্দের বিয়ে হচ্ছে না যে আমি তোমার সাথে হানিমুন প্ল্যান করতে যাব। তুমি এটা কি বলছো বলো তো অর্জুন? অকর্মণ্য, কোনো কাজেরই যোগ্যতা নেই। শোনো তুলি, তুমি যদি নিজেকে অকর্মণ্য সাজিয়ে রাখো আমার সামনে, যাতে আমি তোমাকে দিয়ে কোনো আয়ার কাজ করাতে না পারি, তাহলে কিন্তু খুব ভুল করছো। আমার হাত থেকে তোমার নিস্তার নেই কিন্তু। কোথায় যাচ্ছ? এসো। এই তো বাবা জীবন, এসো বসো, তোমার সাথে কিছু কথা আছে। দেখো, শ্বশুর হিসেবে তো বিয়েতে জামাইকে কিছু দিতে হয়, তো আমি ভেবে উঠতে পারছি না যে কি দেবো তোমাকে। তো ভালো হয় যদি তুমি নিজে থেকে বলে দাও যে তুমি কি চাও। বিশ্বাস করুন, আমার কোনো কিছুর দরকার নেই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, উনি ফিরেছেন, চা কফি কি নেবেন জিজ্ঞাসা করে দাও। আর তুমি শোনো, ওনাকে চা কফি দেওয়া হলে বাড়িটা খুব ভালো করে পরিষ্কার করবে, কেমন? সামনে পুজো আসছে তো, পুজোর সময় আমি যেন কোথাও কোনো ময়লা না দেখি। স্যার, আপনি কি খাবেন?
চা না কফি? ব্ল্যাক কফি। আপনাদের কারোর কিছু লাগবে? শোনো, আমার কিছু প্রয়োজন নেই, বাট তুমি এক কাজ করো, তুমি ড্যাডকে কফি দিয়ে আমার ড্রেসেসগুলো প্লিজ একটু আয়রন করে দিও। দেখো, বাড়িতে তো তুমি সবটাই কন্ট্রোল করো, তুবড়িকে জোর করে ওর মুখ বন্ধ করে রেখে দিয়েছো, আর এটাও খুব ক্লিয়ার যে তুমি ওকে কেস খাওয়ানোর জন্যই সবটা করেছো। কিন্তু কোর্টে যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে, তখন কোর্ট তোকে বলার সুযোগ দেবে, তখন কিন্তু তোমার ধমক কাজ করবে না কোর্টে। ও যদি চোখ বুজে কোপ মারে তখন? কিছুতেই না, কিছুতেই না। আমি কিছুতেই কোর্টে তুবড়িকে নির্দোষ প্রমাণ হতে দেব না। অনেক অনেক কষ্টে আমি অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়েছি। এখন তুবড়ি যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে অর্জুনের ভুলটা ভেঙে যাবে। আমাদের বিয়েটাও ওটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না। আসতে পারি ম্যাডাম? আরে আসুন আসুন। আছেন কেমন? চলছে। আপনার খবর? আমার খবর হলো তুবড়িকে কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আপনার টাকাটা। পাঠাক না, আসুক। আসুক মানে? শুনুন, বাড়াবাড়ি কিছু হয়ে গেলে? অত টেনশন করবেন না ম্যাডাম, কোর্ট তো আমাকেও ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য, আমি সব বুঝে নেবো। আরে তুবড়ির কাছে আছে কি প্রমাণ করবে কোর্টে দাঁড়িয়ে? কি প্রমাণ করবে? ঘন্টা? ওই ভয়েস রেকর্ডিং? আরে দূর, ভয়েস রেকর্ডিং ওসব কোনো গ্রাহ্য হবে না। আমি না কোর্টের মধ্যে তুবড়িকে গুছিয়ে গোল দিয়ে দেবো। যাক বাবা, বাঁচা গেল। বিশ্বাস জানো বাবা, ভাবলেও কিরম অদ্ভুত লাগে। জানি না এই অবিশ্বাসের বেড়া আমি ভাঙবো কি করে। জানিস তো মা, কাজ ফুরলে এই পৃথিবীতে মানুষের আর কোনো দাম থাকে না। এটাই পৃথিবীর নিয়ম। সেখানে কে তুই আর কে আমি। আমাদের পরিবারটা কিন্তু এরকম ছিল না রে আগে। আমি যখন সুস্থ ছিলাম, একার রোজগারে এই সংসারটাকে টেনেছি। এই বাড়িতে এই মানুষগুলোকে নিয়ে আমি সবার মতামত নিতাম, কিন্তু এখন আর পরিস্থিতি সেরকম নেই। আমার একটাই আফসোস হয় জানিস, আমি যদি আগের মতন সুস্থ হতাম তাহলে হয়তো আমাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটতো না। আমি তোকে প্রোটেক্ট করতে পারতাম। এই তো আর কটা দিন বাবা, তারপরই দেখবে তুমি ভালো হয়ে যাবে, একদম ফিট, সেই আগের মতো। বলছিস? হ্যাঁ বাবা, এটা তোমার মেয়ের বিশ্বাস। কিন্তু মা, আমার মনের জোর তো আগের মতো নেই রে। তোমার জোর আমি বাবা। অনেক আগেই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমায় সুস্থ করে তুলবই। মাঝে এত কিছু ঘটে গেল যে আমি নিজেও লক্ষ্যহীন হয়ে গেলাম। বাবার স্নেহ তোমার থেকেই পেয়েছি আমি। চাটা এই কি ভাবছো? কই কিছু ভাবছি না তো। কি কিছু ভাবছো না? চাটা দিয়েছি, খেয়ে নাও। ও বাহ, আচ্ছা খেয়ে নাও। দাদা, এভাবে তুমি চুপ করে থেকো না। দেখো, অষ্টমঙ্গলায় কি হয়েছে না সেটা আমি জানতে চাই। ওই ইনজেকশনের অ্যাম্পুলে কি রহস্য আছে? আর কিছুদিন পরেই ভাইফোঁটা। তুমি শুধু এটুকুই মনে রেখো। বলছি আমি একটু পরে বেরোবো। বেরোবে মানে? অফিস থেকে ডেকেছে নাকি?
না অফিস না, আমার অন্য একটা কাজ আছে। অন্য কাজ? অন্য আবার কি কাজ? তুমি সেটা বুঝবে না। তা তুমি ঠিকই বলেছো, তুমি সত্যি কি কাজ করো সেটা আমি আদতেও বুঝি না। একটা কথা জানতে পারি? দেখো, তুমি যেটাই জানতে চাও না কেন, তুমি যাই জিজ্ঞেস করো না কেন, তার উত্তর আমার কাছে নেই, আমি উত্তর দিতে পারবো না। বলো তো আমি তোমাকে কি জিজ্ঞেস করব? এটাই তো, সেদিন তুবড়ি কেন এসেছিল, কেন তুবড়ি আমার সামনে এসে কান্নাকাটি করছিল? দেখো তোরা, আমি একটা অদ্ভুত চোরাবালির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমি ডুবেও যেতে পারি, আবার বেরিয়েও আসতে পারি। কিন্তু একটা কথা, যেদিন আমি ওই চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারবো, সর্বপ্রথম সত্যিটা আমি তোমাকেই বলবো। যেদিন আমি ওই চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারবো, সর্বপ্রথম সত্যিটা আমি তোমাকেই বলবো। জানি না আদৌ এই চোরাবালি থেকে আমি কোনোদিনও বেরিয়ে আসতে পারবো কিনা। হয়তো পারবো, কিন্তু সেদিন সবকিছু তছনছ হয়ে যাবে, আমার সংসার ভেসে যাবে। নিশা আমাকে কিছুতেই ছাড়বে না, তবুও যাবো আমি তুবড়ির কাছে। চেষ্টা করতে ক্ষতি নেই, আমি জানি ও একটা না একটা পথ ঠিক পার করবে। কালকেও বাবাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল তুবড়ি, তারপরেও তুমি কেন এসব আবার চেষ্টা করছো বলো তো? মানুষটাকে এরকম ভাবে কষ্ট দেওয়ার কি মানে? কষ্ট দিতে নয়, কষ্ট কমাতে চাই তুমি বলেই। হয়তো জানো না, বাবা উঠতে গিয়ে যদি আবার আঘাত পান, তাহলে উনি যে সোজা হয়ে বসে আছেন না, এটা উনি আর বসে থাকতে পারবেন না। জানি, আর এটাও জানি যে বাবার শরীরে কোনো অসুখ নেই, শুধু মনের জোরের অভাব। একজন সুস্থ মানুষকেও বারবার সে অসুস্থ বললে সে শরীর খারাপ করে ফেলবে। বাবার মনের জোরের দরকার, আর সেই জন্য বাবাকে এমন এমন কথা বলতে হবে যাতে বাবা মনের জোর ফিরে পায়। বাবার ভালো করতে গিয়ে উল্টে বাবার ক্ষতি হয়ে যাচ্ছে। একটুও চেষ্টা না করলে বাবা কোনোদিনও সুস্থ হবে না। অর্জুন প্লিজ, আমি তোমার সাথে এসব নিয়ে কোনো তর্ক করতে চাই না তুবড়ি। তোমাকে একটা কথা বলছি, আর আমি আশা করি তুমি আমার কথাটা শুনবে। আর বাবা, তুমিও বারণ করো, প্রশ্রয় দিও না। আমার কথা না শুনলে ও হয়তো তোমার কথাটা শুনবে। দারুণ কাকি, তুমি একটা খাও না। খুব ভালো খেতে। সুধান, আমি আসছি, আমার একটু কাজ আছে। আচ্ছা তুমি এটা রাখো। কাকি বলছি, দাদাকে চা কফি কিছু দাওনি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি নিয়ে আসছি। না না প্লিজ, আপনারা ব্যস্ত হবেন না, আমার ওসব কিছুই লাগবে না। হ্যাঁ, এক গ্লাস জল খেতে পারি। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। দাদা বলো, আর সব ভালো তো? তুমি তুমি দাঁড়িয়ে কেন? বসো না, এসো না প্লিজ। হ্যাঁ বসো। বাড়িতে সবাই ভালো? বাড়িতে ভালোই সবাই। জানো তো, তুমি না আজকে এসে খুব ভালো করেছো। আজকে অনেকদিন পর জমি আড্ডা দেবো আমরা। হ্যালো, শুনুন, এক্ষুনি অর্জুনকে একটা কল করুন। কল করে বলুন যে একটা কনফারেন্স কল আছে, একটা মিটিং হবে, আর্জেন্ট, তাড়াতাড়ি।
হ্যালো, আপনি আমাকে 2 মিনিট সময় দিন। দেখলে ভাবলাম আজকে একটু জমি আড্ডা দেবো, কাজ চলে এলো। তুমি বসো দাদা, আমি একটু ঘরে যাচ্ছি, আমাকে মিটিংটা করতে হবে। আরে যাও যাও, কাজ তো আগে, যাও। তুবড়ি শোন না, আমি এক প্রকার বাধ্য হয়ে ছুটে এলাম। আসলে তুই সেদিন ওভাবে চোখের জল ফেলে আমার বাড়ি থেকে চলে এলি, তারপর থেকে আমি ভয়ানক অপরাধ বোধে ভুগছিলাম। তোর এই শ্বশুরবাড়িতে এসে আমি নিজের চোখে যেটা দেখলাম, এসব কি, এসবের মানে কি? তোর শাশুড়ি কি বললেন তোকে? দাদা ওসব আমি তোমায় পরে বলবো গো। আমি জানতাম তুমি আসবে। আমার দাদা কখনো কোনো ভুল করতে পারে না। হ্যাঁ রে বোন, তোকে অনেক কটা কথা বলার আছে, তোর সব কিছু জানা দরকার। এ আবার কেমন কথা? বাড়ির মধ্যে এরকম ভাবে ছুটো না। দেরি হয়ে গেছে, খেতে দিতে হবে। সবাই না খেয়ে বসে আছে। আর এখনই যদি পড়ে গিয়ে কিছু হয়ে যেত, তখন তো খাওয়া দাওয়া মাথায় উঠতো। বাড়ির কাজের লোক পড়ে গেলে মালিকের খাওয়া কেন মাথায় উঠতে যাবে? আমি পড়ে গেলে আপনার কিছু এসে যায়? যাই আসে, কারণ কারণ চুপ করে আছেন কেন? কারণটা আমি বলবো। কারণটা হলো, আপনি মুখের ওপর আমাকে যা ইচ্ছে তাই বলুন না কেন, মনে মনে আমার কষ্টে আপনি কষ্ট পান এখনো। এই ভুল ধারণা বুকের ভেতরে চেপে রাখলে তোমার কষ্ট আরো বাড়বে। তোমরা সত্যিটাকে মেনে নিতে শেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। আছে, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস এটা যে অর্জুন তুবড়িকে যেভাবে ভালোবেসেছে, তাতে সবটা শেষ হয়ে যেতে পারে না। যাও, বেরিয়ে যাও। কথা কানে যাচ্ছে না আমার? যাও যাও, বেরিয়ে যাও। চলো বলছি। হাতটা ছাড়ুন। রিকোয়েস্ট করছি, ভাববেন না। চাইলেই আমি নিজের হাতটা ছাড়িয়ে নিতে পারি, এই তুবড়ির সেই ক্ষমতা আছে। কিন্তু আমি যদি হাতটা ছাড়িয়ে নিই, তাহলে আপনাকে অসম্মান করা হবে, আর সেই শিক্ষা আমার মা আমায় দেয়নি। এখনো তুমি আমায় চেনোনি তুবড়ি। তোমাকে শায়েস্তা করতে না আমার মাত্র 1.5 মিনিট সময় লাগবে। আর হাতটা ছাড়তে 2 সেকেন্ড লাগবে। আগে না হয় 2 সেকেন্ড খরচা করুন, তারপর 1.5 মিনিট নিয়ে ভাবা যাবে। হাতটা ছাড়ুন। ভুলে যাবেন না, আমি এই বাড়ির বউ। আপনার শ্বশুর বাড়ি বললে যতটা অধিকার, আমারও ঠিক ততটাই অধিকার এই বাড়িতে। কেউ আমায় জোর করে তাড়াতে পারবে না। আর যদি কেউ জোর খাটায়, তাহলে আমি বধূ নির্যাতনের মামলা করব।
সবার নামে, এই বাড়ির সবার নামে। দেখি কার ক্ষমতা আছে আমাকে তাড়াবার। আচ্ছা, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আইন কানুন বলে একটা শব্দ আছে, আইনের কাছে আপনি কিচ্ছু নন। অর্জুন, দেখো দেখো দেখো, নিজের চোখে দেখো। উনি কি বলবেন? কি বলার আছে ওনার? লজ্জা করে না আপনার? আজ ভালো লাগলো আপনি বিয়ের মণ্ডপে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন আমার, পরের দিন ভালো লাগলো না বলে দিলেন বিয়ে মানি না। সব কি আপনার ইচ্ছেতে হবে? উল্টো দিকের মানুষটাকে দম দেয়া পুতুল, তার ইচ্ছা অনিচ্ছে নেই? আরে এ তো ভীষণ নুনে পোড়া। অর্জুন, কি জিনিস নিয়ে এসছিস রে? দরকার হলে আমি ধানি লঙ্কাও হতে পারি, সারা জীবন চলবো। তুমি কিন্তু সাহসের সীমা। সাহসটা আমার বরাবরই বেশি। সাহস থাকলে আপনি বিয়ে করে দেখান, আমিও দেখতে চাই এই বিয়ে আপনি কিভাবে করেন। দেখেছো আন্টি? হ্যাঁ, এখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। আমি বলেছিলাম বিষ বৃক্ষের শেষ রাখতে নেই। কেন বের করে দিলে না বাড়ি থেকে? এবার কি হবে? নিশা, মূর্খামো করো না। ড্যাড, তুমি আমাকে কেন বকছো? আমি কি করলাম? সেটাও বুঝতে পারছো না? ও যদি বধূ নির্যাতনে কেস দেয়, পুলিশ আগে তুলবে, তারপর জিজ্ঞাসাবাদ করবে, তারপর বিচার হবে। বুঝতে পারছো? সুতরাং চুপ করে যাও। আমি বলছিলাম, নিজেদের মধ্যে এরকম মাথা গরম করে কি কোনো লাভ আছে? তোমার তো কিছু করার নেই বাবা, চাইলেও তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ এসবের মধ্যে কথা বলো না। ভদ্রভাবে কথা বলো তুবড়ি। তুমি ভুলে যেও না তুমি আমার বাবার সাথে কথা বলছো। তুবড়ি কিছু ভোলে না, যা বলছি ভেবেই বলছি। যে কিছু করতে পারে না, মুখের কথায় কি হবে? মুখের কথার কোনো দাম নেই, কেউ পরোয়া করে না মুখের কথার। সব অশান্তির মূলে আমি 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 জানি না ওর মতো একটা মেয়েকে আমি কিভাবে ভালোবেসেছিলাম। আমারই অপরাধ। ওকে ভালোবেসে আমি জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। আর বড় ভুলটা যখন আমি করেছি, শাস্তিটা তো আমাকেই পেতে হবে। অর্জুন, এমন কি হলো যে বাড়ির সবাই তুবড়িকে চোখে হারাচ্ছে? এত টাকা খরচা করলো, এত ট্রিটমেন্ট করলো, কিন্তু নাম কিনলো কে? ওই তুবড়ি। এমনকি অঞ্জলি বসে ওকে মাথায় করে তুললো, ওকে থ্যাংক ইউ বললো। এটা আমি জাস্ট নিতে পারছি না। তোকে আমি আগেই বলেছিলাম ভাগ্নি, আগেই বলেছিলাম যে বিয়ে পেছনের লক্ষণটা ভালো নয়। তখন তুই বললি কিচ্ছু হবে না, হালকাভাবে ছেড়ে দিলি। আর আমি ছাড়ছি না বাবা। তুবড়িও ছাড়বে না, হ্যাঁ, তুবড়িও ছাড়বে না। কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুই যতক্ষণ না ওই অর্জুনের গলায় মালা পরাতে পারছিস, তুবড়িও লড়ে যাবে। কি সিনটা করলো আজ, হ্যাঁ? আর ডায়লগ গুলো, আচ্ছা আচ্ছা, ডায়লগ গুলো নয় তোর হবু শ্বশুরমশাইকে দাঁড় করানোর জন্য বলেছে, কিন্তু ভাগ্নি এই ডায়লগ গুলো যদি অ্যাকশনে পাল্টে যায়, তখন তো হামাগুড়ি দিয়ে আমাদের এই বাড়ি থেকে পালাতে হবে। তখন মানে 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 যদি আমাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দেয়, তখন
বাড়ি শুদ্ধ সবাই কেস খেয়ে যাবে। আর ভাগ্নি, ভাগ্নি একবার যদি কেসটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোকে চিরকুমারী থাকতে হবে রে। ভাগ্নি কি ভাবছিস তুই এখন? এত ভাবলে হবে না, যা করার তাড়াতাড়ি কর। সে তো করবো আমি, কিন্তু তার আগে অঞ্জলি বোসকে আমায় জবাব দিতে হবে তুবড়িকে মাথায় তোলার জন্য। তুমি সেটা দেখে নিও। আবেগে একেবারে ঢলে পড়েছে যত সব। আন্টি, আন্টি তুমি এটা কি করলে? একটা তুমি অর্জুনকে কিছু বললে না, উল্টে তুমি তুবড়িকে থ্যাংক ইউ বললে। আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি তুবড়িকে থ্যাংক ইউ বললে। এখন তুবড়ির আরো বেশি করে মনে হবে যে ও নিজের পুরনো জায়গা আবার ফিরে পেয়েছে। নিশা, এই বাড়িতে অঞ্জলি বোসকে কেউ কখনো প্রশ্ন করে না, আর অঞ্জলি বোস কাউকে কৈফিয়ত দেয় না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আই এম ভেরি সরি আন্টি, তুমি রাগ করছো কেন? আমি তোমাকে প্রশ্নও করছি না, আর আমি তোমার থেকে কৈফিয়ত চাওয়ারও কেউ না। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমরা তো একটা টিম, তো টিম ওয়ার্কে একটু আলোচনা করে কাজটা করলে ভালো হয়, এটাই জাস্ট বলার ছিল। এই বাড়িতে কার কোন জায়গা হবে সেটা আমি ঠিক করে দিই। আর আমি মনে করি এই বাড়িতে তুবড়ির কোনোদিনও কোনো জায়গায় তৈরি হয়নি যে সেই জায়গাটা ও ফিরে পাবে। আর একটা কথা, অঞ্জলি বোস প্রয়োজনে এমন অনেক নতুন জায়গা তৈরি করতে পারে, গড়তে পারে, আবার ভাঙতেও পারে। সেটা আমি কি আর বুঝি না ভেবেছ? হ্যাঁ, তুমি সেটা ঠিকই বলেছো আন্টি, আমি জানি। কিন্তু আমাকে একটা কথা বলো না আন্টি, আমি তোমায় প্রশ্ন করছি না, আমি জাস্ট জানতে চাইছি তোমার থেকে। আমি তো তুবড়িকে অপমান করছিলাম, কিন্তু বাড়ির সবাই আমাকে বকাবকি করলো। আর এই কদিনে আমারও তো একটা জায়গা হয়েছে এই বাড়িতে, তাহলে তুমি কেন কিছু বললে না আমার হয়ে? যথেষ্ট বড় হয়েছ নিশা, যথেষ্ট স্মার্ট তুমি। কখন কোন চালটা দিতে হবে সেটা নাও জানলে তো খেলাটাই জমবে না। এবারের বউ হবে কি করে? তোমার এই সব তেজ আমি নিংড়ে নেব, একবার বিয়েটা হতে দাও। আই এম সো সরি আন্টি, আমার না বোঝার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো আন্টি, কিন্তু প্লিজ তাড়াতাড়ি আমাদের বিয়েটা নিয়ে একটু কিছু করো। আমার না জাস্ট আর ভালো লাগছে না। আজকে তুমি এরকম নাটক করলো, কিন্তু বাস্তবে এটা করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তুবড়িকে আমি সে সুযোগ দিলি তো আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঘোষণা করব।